2024 জঙ্গিদের নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়ে বর্তমানে তারা নিজেরা আপনার নির্বাচন করছে। এটাকে আপনি যদি বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেন, এই ঘটনাটাকে কোনোভাবেই নির্বাচন বলার কোনো সুযোগ নেই। কারণ হলো নির্বাচন হলো গণতন্ত্রের একটা আপনার অর্থাৎ গণতন্ত্র সংহত করার জন্য অনেকগুলো শর্তের একটা শর্ত। সেটা যদি হয়, বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ সংহত হবে, বাংলাদেশ কিভাবে আপনার সভ্যতা বিমুখ একটা রাষ্ট্র হবে, বাংলাদেশ কিভাবে আরো দরিদ্র একটা রাষ্ট্র হবে, এগুলোর স্থায়িত্ব প্রদানের জন্য বা এগুলা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়ার অংশ, সেটাকে আপনি কিভাবে নির্বাচন বলবেন? আমি কিভাবে নির্বাচন বলবো? কিন্তু আমরা তো মাঠে দুইটা দলের প্রচারণা দেখছি, একজন বিপক্ষে কড়া কথাবার্তা বলছেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সরাসরি অভিযোগ আসছে এবং বলা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক কিছু নির্ধারিত হবে। এগুলো ঠিক আছে, এগুলো আপনার যা পাবলিক ডোমেনে আলোচনা হচ্ছে তা তো মানুষ কোনো না কোনো কিছুর বেসিসে করে। তো সেগুলো নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। আমি নিশ্চয়ই জানি আপনার অনেক বিশ্লেষকরা এগুলো নিয়ে মন্তব্য করছেন, এগুলো বিচার বিশ্লেষণ করছেন। একটা জিনিস কি জানেন, আপনি আফগানিস্তানের উদাহরণটা দেখেন। 1900 তালেবান যখন আপনার তালেবানরা প্রথম একবার ক্ষমতায় এসেছিল না, ওই সময় দেখবেন আফগানিস্তানে যারা এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, অর্থাৎ মার্কিনীরা যেসব জঙ্গি সব মিলিয়ে যে যুদ্ধটা করিয়েছে, তারা কিন্তু খুব রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে গিয়েছিল। সেখানে অনেক বড় বড় কমান্ডারকে মেরে ফেলছে এই জঙ্গিরা। শেষ পর্যন্ত তালেবান টিকতে পারেনি। আমেরিকানরা, তালেবান কিন্তু টিকে যেত তখনও, তারা তখন টিকতে পারেনি। তারা একটা ইমানদারের কাজ করেছিল। সেই ইমানদারের কাজটা হলো আপনার ওসামা বিন লাদেন যখন আমেরিকার টুইন টাওয়ার উড়িয়ে দিয়েছে, তারা ওসামা বিন লাদেনকে আপনার করলো, মানে আশ্রয় দিল, এবং আমেরিকা বললো যে তাকে আমাদের হাতে ছেড়ে দাও। ওই ছেড়ে দেয়নি। ছেড়ে দিলে কিন্তু তালেবানকে আবার বহু বছর সংগ্রাম করে আবার আসতে হতো না, তখনই কিন্তু তালেবান ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু আমরা যেটা দেখেছি জানেন, যেটা হলো যে তালেবানের ওই ক্ষমতা আসার পরে জঙ্গিরা মারামারি করেছে, যারা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বের করে দিয়েছিল, তারা নিজেরা মারামারি করে অনেক বড় বড় কমান্ডার, মাসুদ নামে একজন, অনেকের নাম ভুলে গেছি, হঠাৎ করে উদাহরণটা বললাম তো, আমি দেখলে হয়তো বলতে পারতাম, এদের সবাইকে তারা নিজেরা মেরেছে। বাংলাদেশে এখন বর্তমানে ওই রকম একটা পরিস্থিতি চলছে যে আপনার 3-4 মুখী আপনার স্বার্থ জড়িত হয়ে গেছে। ইউনূসের ভেতরে একেবারে জঙ্গি সমর্থিত অনেক ধরনের ডাকাত মন্ত্রী রয়েছে, ওদের স্বার্থ। তারপরে আপনার ইউনূসের মধ্যে যারা বিএনপি পন্থী উপদেষ্টা, তাদের স্বার্থ, বিএনপির স্বার্থ, জামাতের স্বার্থ, হেফাজতের স্বার্থ। অর্থাৎ বাংলাদেশকে 1971 সালে যারা চায়নি, তাদের সবার মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবং আওয়ামী লীগের জন্য এটা আসলে একটা, আমি বলবো যে একটা দেখার মতো বিষয়, যে এইভাবে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে তারা, এবং এটা কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত থিতু হয়, এটা একটা আসলে আমি খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছি দেখার জন্য। জয় সর্বশেষ যে বক্তব্য কলকাতার অনুষ্ঠানে দিয়েছেন, সেখানে উনি উল্লেখ করেছেন যেটা তারেকের হাত পা বাঁধা কিন্তু আমেরিকাতে। এফবিআই যে তার তদন্তে এসেছিল, ওই ফাইলটা তাদের কাছে আছে, ওইটার ভয় দেখি সর্বশেষ তারেককে তারা হা ভোটের পক্ষে এনেছে। হা ভোটের পক্ষে তারেক ছিল না সেটা, এবং জয়বার মনে করিয়ে দিয়েছেন যেটা আমেরিকাতে আইন আছে। আমেরিকানের যেমন ভেনেজুয়েলার মাদুরোকে যে তুলে নিয়ে গেল, তার আইন কিন্তু পারমিট করে এটা। জয় যেটা বলার চেষ্টা করেছেন, তারা এই ধরনের দুর্বল সরকার চাচ্ছে তাদের অনুভূত রাখার জন্য।
হ্যাঁ, হতে পারে। আমি উনি যেহেতু বলেছেন, নিশ্চয় ওনার কাছে উনি একটা আপনার কোনো সঠিক তথ্যের ভিত্তিতে বলেছেন, কিন্তু আমি তারেক রহমানের আপনার পার্সোনালিটিটার দিকে একটু নজর নিবদ্ধ করতে চাই। দেখুন, আমরা কিন্তু দেখেছি যে 2001 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে তারেক রহমান মূলত সেই সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে রূপান্তরিত হন, এবং তার ক্রমাগত টেন্ডেন্সিটা ছিল আপনার মৌলবাদ, জঙ্গিবাদ এবং জামাত, হেফাজত, এই ধরনের, অর্থাৎ যেগুলো বাংলাদেশের বিকাশের পথে মূল বাধা, সেই মৌলবাদী শক্তিগুলোর প্রতি তারেক রহমান সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছেন, এবং তিনি তাদেরকে মনে করেন যে তারা তার আপন ভাই। আমরা এক ধরনের আমরা যারা বাংলাদেশের ভালো চাই, তাদের মনে হয়তো এক ধরনের একটা একটা আশাবাদ জাগ্রত হয়েছিল যে তারেক রহমান জীবনে বহু বছর বিলাতে কাটিয়ে রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করে উনি ভালো কিছু করবেন দেশের জন্য, এই ধরনের একটা আশা অনেকের মধ্যে আছে। কিন্তু সেই আশার মধ্যে কি তারেক রহমান কোনো ধরনের আপনার তারেক রহমান যা কিছু এ পর্যন্ত বলেছেন তার কোনো কিছু কিন্তু এই আশা রক্ষা করার কাজে কোনোভাবেই সহায়ক না। আমরা তারেক রহমানকে দেখলাম যে উনি শুরু থেকেই অত্যন্ত বলবো যে দুর্বল এবং গতানুগতিক রাজনৈতিক ভাষা প্রয়োগ করছেন, চমক দেখানোর চেষ্টা করছেন যেখানে কোনো বস্তুনিষ্ঠতা নাই, এবং তিনি যে তার দলের অনেকে শক্ত হয়ে কথা বললেও তিনি যে সত্যিকার অর্থে মৌলবাদ, জঙ্গিবাদ থেকে বের হয়ে আসতে পেরেছেন, এইটা আমরা তারেক রহমানের দেহের ভাষা বা মুখের ভাষা কোনোটা থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে তার কোনো ইঙ্গিত আমরা কিন্তু পাই নাই। ফলে তারেক রহমান এবং বিএনপির দলীয় স্বার্থ অভিন্ন কিনা সেটাও আমরা জানি না। তারেক রহমান ইউনূসের সাথে এক দফা বৈঠক করেছেন লন্ডনে, এক দফা বৈঠক করেছেন ঢাকায়, এবং ইউনূসের স্বার্থ তো অবশ্যই নিঃসন্দেহে এই জঙ্গি কোয়ালিশন যেটা 2024-এর, সেটার নেতৃত্বে থাকা, সেটার নেতৃত্বে জামাত থাকা, এটা হলো ইউনূসের স্বার্থ রক্ষা করে। তারেক রহমান সেটার নেতৃত্বে গেলে ইউনূসের স্বার্থটা কিছুটা খর্ব হয়। সুতরাং এখন তারেক রহমান নিজেকে এই জামাত এবং আপনার মৌলবাদী শক্তি থেকে কতটা পৃথক করতে পেরেছেন সেটা কিন্তু আমরা কখনো সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। ফলে তারেক রহমানের ভোট চাওয়া, এইটা তো সেই তার যে ধারাবাহিকতা জঙ্গিবাদের প্রতি তারেক রহমানের যে প্রীতি, সেটার সাথেও কিছুটা সঙ্গতিপূর্ণ। আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে, যেটা অস্ট্রেলিয়ান এবিসি টেলিভিশনেও এটা প্রচার হয়েছে। রিপোর্টটা বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রিপোর্ট, এবং সেখানে বলা হচ্ছিল যে তারেক রহমান আগের যে ইমেজটা ছিল 17 বছর নির্বাচনের থেকে তারেক রহমান একটা পরিবর্তিত মানুষ হিসেবে বাংলাদেশে এসেছেন, এবং তার জনসভাগুলোতে বিপুল জনসমাগম হচ্ছে। এই রিপোর্টের টোনটা হচ্ছে পশ্চিমারা তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় চাচ্ছে। এখন পশ্চিমারা পাবলিক ডোমেনে যেসব জিনিস আলোচনা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আপনার এগুলো কোনো কিছুই খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। অর্থাৎ বিদেশিদের বিষয়টা আমার কাছে বাংলাদেশের মানুষ যেভাবে এটাকে এত গুরুত্বপূর্ণ হিসাবে দেখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেভাবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখে, আমি ব্যক্তিগতভাবে এটা মোটেও একটা অত গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ সংগঠিত হয়ে কিংবা আওয়ামী লীগ সংগঠিত হয়ে যেই শক্তিটা বাংলাদেশের মানুষ দেখাতে পারবে সেটাই কিন্তু বিদেশিদের কাছে আপনার প্রণিধানযোগ্য হবে। কিন্তু আমরা সেই দিকে কোনো চেষ্টা না করে বিদেশিরা কি চায় না চায় এটার উপরই আমরা মনে করি যে ওইভাবে আমরা নিজেদেরকে আপনার পরিবর্তন করার চেষ্টা করছি, যেটা আসলে কোনোভাবে একটা সুখবর নয়। তবে বিদেশিরা, বিশেষ করে আমেরিকানদের কাছে আপনার যেটা হবে সেটা হলো সবচেয়ে অনুগত যে তাকে সে চাইবে, এবং এটা সুস্পষ্ট যে জামাতের চেয়ে অনুগত আমেরিকানদের আর কেউ হবে না। ফলে যা আমেরিকানরা যদি তাদের 1 নম্বর মিত্র হিসাবে দেখতে চায় সেটা কিন্তু ওই জামাতকেই চাইবে। কারণ হলো আনুগত্য হলো সবার কাছে সবার আগে বড় জিনিস। সেই দিক থেকে তারেক রহমান কে নানান বিবেচনায় তারেক রহমানকে তারা সেকেন্ড ফেভারিট ভাবতেও পারে, কিন্তু
এগুলো খুব একটা বড় বিষয় না। তারেক রহমানের অবশ্য তারেক রহমানের জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা বড় ধরনের সুযোগ এসছে এই 2024-25-26 সালে। এবং ও যদি 12 তারিখ যদি যেটা যেভাবে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা, বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হন, এসব কিছু তার জন্য কিন্তু একটা ব্যাপক সুযোগ। ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করবে সেটা হলো তিনি কিভাবে আচরণ করবেন, কি সিদ্ধান্ত নেবেন তার উপর। এই সুযোগটা ইউনূসের জন্য এসেছিল আপনার 24-এর জঙ্গি উত্থানের পর। ইউনূস এটাকে পুরোপুরি সাবোটাজ করেছে, পুরোপুরি আপনার নিজের অর্থনৈতিক এবং ব্যক্তিগত লোভ লালসার কাজে লাগিয়ে সে নিজেকে, অর্থাৎ সারা পৃথিবীতে যে তাকে একটা বীরের মর্যাদায় দেখা হতো, একটা একটা আইডল বা একজন আদর্শ মানুষের হিসাবে দেখা হতো, সেটাকে কিন্তু ইউনূস কুঠারাঘাত করেছে। এখন তারেক রহমান কি করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমি যা অবজার্ভ করেছি তাতে আমি তারেক রহমান থেকে এখন পর্যন্ত মানে কারো উল্লসিত হওয়ার মতো কিছু আমি কিন্তু তারেক রহমানের মধ্যে দেখিনি। রেহমান সোবহান এদের যে বক্তব্য ইদানিং, এদের তো একসময় সমর্থন ছিল ইউনূসের প্রতি, তারকে শিফট করতে মনে করছেন? রেহমান সোবহানরা হলো আগাগোড়া বদমাশ শ্রেণীর, আপনার স্বার্থপর এবং লোভী শ্রেণীর মানুষ। যখনই কেউ ফেল করে তখন কিন্তু রেহমান সোবহানরা তাদের সাথে যায় না। এই রেহমান সোবহানকে আপনি বঙ্গবন্ধুর সাথে পাবেন, আপনি খালেদা জিয়ার সাথে পাবেন, আপনি তারেক রহমানের সাথে পাবেন, আপনি শেখ হাসিনার সাথে পাবেন, আপনি ইউনূসের সাথে পাবেন। কিন্তু যখনই এরা কোনোভাবে আপনার ক্ষমতা থেকে সরে গেছে, রেহমান সোবহানকে কিন্তু আর পাবেন না। সুতরাং রেহমান সোবহান হলো আগাগোড়া একজন পাকিস্তানি সেকুলার। এই ধরনের বদমাশগুলো বাংলাদেশের অনেক ক্ষতি করেছে এবং রেহমান সোবহানদের থেকে সাবধান থাকতে পারা কিন্তু একটা চরিত্রেরও লক্ষণ। আজকে আপনার একটা পোস্টে আওয়ামী লীগকে নিয়ে আপনি লিখেছেন, আওয়ামী লীগের কাছে নানা কিছু চেয়েছেন আপনি। এটা কি এই সময় আওয়ামী লীগ কি দেবে বা দেওয়ার মতো অবস্থায় আছে তারা? ধন্যবাদ বাড়ি ভাই। আসলে আমি আমার পোস্টটা নিয়ে আলোচনা করতে পারাটা আমার জন্য, আমি মনে করি যে আপনার ফোরামে এটা বরঞ্চ আমার জন্য বেশি সহজতর। দেখুন, আমরা আওয়ামী লীগের কথাটা যাই, আমার কাছে দেখেন আমি যেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্বাস না এটাই সত্য, কারণ হলো যে এগুলো একেবারে আপনার যুক্তিতে যদি আমরা বিচার করি এটাই সত্য যে বাংলাদেশকে যেই খাদে 24-এর জঙ্গিরা ফেলে দিয়েছে, এই জঙ্গি কোয়ালিশন ফেলে দিয়েছে, এইখান থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। এটা হয়তো তারেক রহমান 6 মাস যদি বাংলাদেশ শাসন করে তখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই খাত থেকে যদি আওয়ামী লীগকে তুলতে হয় তাইলে আওয়ামী লীগ কিন্তু ইউনূসের মতো সীমাহীন একটা বদমাশ লোকের সীমাহীন বাজে শাসন এবং আপনার যেই পরিমাণ অন্যায় জবরদস্ত এবং যেই ধরনের আপনার নিষ্ঠুরতা সে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে করেছে, সেইটাকে আওয়ামী লীগ যথেষ্ট ক্যাপিটালাইজ করতে পেরেছে বলে আমি মনে করি না। এটা আরো অনেক বেশি ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল। এই সুযোগটা আওয়ামী লীগের তরফ থেকে একটা তো আছে যে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, যেখানে মিলিটারি এখন আওয়ামী লীগের বিপক্ষে শত্রুতামূলক আচরণ করে। যদিও 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, শাসনকালে কি ধরনের মিলিটারি রেজ করছে, এখানে আওয়ামী লীগেরও ব্যক্তিগত দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। কিন্তু অনলাইনে তো একটা সুষ্ঠু সুশৃঙ্খল প্রতিরোধ আওয়ামী লীগ গড়ে তুলতে পারতো। আওয়ামী লীগ সরকারটাকে তো অনলাইনে মূলত ফেলে দেওয়া হয়েছে। মাঠের যে আমরা জুলাই আগস্টে যে অনাচার দেখেছি সেটার কিন্তু মূল খোরাক জগিয়েছে কিন্তু এই পিনাকি ইলিয়াসের মতো আপনার জঙ্গি বদমাশগুলো। আমি মনে করি, আমি কেন, সবারই এটা বর্তমান যুগে হয় কি আপনার যদি অপপ্রচার চালিয়ে কাউকে ফেলে দেওয়া যায়, সে তারাও কিন্তু যথেষ্ট নিষ্ঠার সাথে চেষ্টা করলে সে অপপ্রচার মোকাবেলা করে তাদের রাইটফুল জায়গাটা তারা দখল করতে পারে। সেই জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ আপনার যারা আওয়ামী লীগের হয়ে কথাবার্তা বলে কাজ করে তারা তাদের মধ্যে অনেক ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সেগুলো আমি এখানে বিস্তৃত বলতে চাই না। আসলে আমি নিজেই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আসলে খুব সমালোচনা করে তো আসলে কোনো লাভ হয় না, কেউ তো কারো কথা শোনে না।
কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের তরফ থেকে প্রথম কথাটা বলে নেই, আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো যারা আওয়ামী লীগের জন্য মাঠে বলুন সোশ্যাল মিডিয়াতে বলুন আপনার আওয়ামী লীগের জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে, অনেক জায়গায় ধরা খাচ্ছে, পুলিশের হাতে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের কিন্তু এখন তারা আওয়ামী লীগের একমাত্র ভরসা। কিন্তু তাদের সাথে আওয়ামী লীগ সঠিক যোগাযোগ করতে পেরেছে এটা কিন্তু মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের এই নেতাকর্মীদের সাথে সেই শ্রেণীটাই বসে আছে যারা কিন্তু সত্যিকারের সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগ সরকারের, কিন্তু দায়িত্ব পালন করেনি। এই যে একটা দেয়াল, এই দেয়ালটা ভেদ করে আওয়ামী লীগকে ওই 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 নেতা কর্মীদের সাথে সম্পর্কটা প্রতিষ্ঠিত করা দরকার যারা আজকে নিজেকে স্যাক্রিফাইস করছে। হতে পারে এরা সুবিধা বঞ্চিত, এতে কোনো সন্দেহ নাই, এদের চরিত্র নিয়েও কিন্তু সন্দেহ থাকতে পারে যে এরা সুবিধা পেলে কি ওদের মতো হবে না, হতে পারে, কিন্তু সেটা তো ভবিষ্যতের ব্যাপার। যদি ভবিষ্যতের নেতৃত্ব পর্যায় থেকে সঠিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় অতীতের ভুল হয়তো কম হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগ সঠিকভাবে তার যে আজকে তার যে শক্তি সেই শক্তির সাথে আওয়ামী লীগের মূল নেতৃত্বের কোনো এক জায়গায় যেন আপনার এক ধরনের আপনার দেয়াল আছে, সেই দেয়ালটা উঠে যাক, এটা আমি চাই। আর একটা জিনিস দেখেন, বলা হচ্ছে যে আওয়ামী লীগ রাস্তায় নামতে পারছে না, আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেয়া হচ্ছে না, অথচ আমি মনে করি সাহস নিয়ে আওয়ামী লীগ যদি 2096 সালে বা 95 সালে আওয়ামী লীগ যে আন্দোলন করেছিল, 2007-8 সালে যে আন্দোলন করেছিল, আজকে যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যদি সেইভাবে রাস্তায় নামে, আওয়ামী লীগকে কিন্তু ঠেকিয়ে রাখার কোনো ধরনের সাহস এই আর্মি বলুন ইউনুস বাহিনী বলুন কারণ নাই। কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ আজকে আওয়ামী লীগের সাথে মাঠে নামবে, কিন্তু সেখানে যদি এক্সকিউজ থাকে যে না আমি এই মুহূর্তে নামতে পারছি না, তাহলে তো আমি বাংলাদেশের মানুষকে আপনার ভবিষ্যতের আলোর দিশারিটা দেখিয়ে দিব, মানে দিশাটা কোথায়, সেই দিশাতে কয়েকটা জিনিস তো আওয়ামী লীগ এখনই সেটা নিয়ে কাজ করতে পারে যদি আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে, কিন্তু অলস তো বসে থাকা যায় না। সেইটার প্রেক্ষিতে আমি ওই ফেসবুক পোস্টটা দিয়েছি, সেখানে আমি যে কয়েকটা কথা বলেছি সেটা হলো আওয়ামী লীগের বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলা উচিত। আমি পোস্টটা পুরোপুরি এখন মনে নাই, বাট যেটুকু আমার ধারণাগুলো আমি আমার ধারণা থেকে বলছি, তো আমি তো পোস্টটা নিজের ধারণা থেকে দিয়েছি, সুতরাং হুবহু না হলো আমি উত্তরটা দিতে পারবো। সেটা হলো যে 2024-এ আপনার যেভাবে জঙ্গিরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিল, ইউনুস ধ্বংস করে দিল, সবাই মিলে বাংলাদেশকে ধ্বংস করে দিল, বিএনপি এত আওয়ামী লীগের লোকজনকে পিটিয়ে মারলো, হ্যাঁ সবকিছু করলো, বাংলাদেশের অর্থনীতি জিরো, বাংলাদেশের সবকিছু জিরো, বাংলাদেশের অর্থনীতি আর কোনোদিন আওয়ামী লীগ ছাড়া উঠে দাঁড়াবে না। আপনি শুধু এইটা নিয়ে একটা প্রোগ্রাম করে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি বলছি বাংলাদেশের অর্থনীতি আওয়ামী লীগ ছাড়া দাঁড়াবে না, আমি 15-20 মিনিটে বুঝিয়ে দিব, সেই দিকে আজকে যাচ্ছি না। তাহলে আওয়ামী লীগেরকে এখন মানুষের কাছে সুস্পষ্টভাবে পরিষ্কার করা দরকার যে এই যে এত বড় ক্ষতি জঙ্গিরা করে ফেললো বাংলাদেশে, তারা কিভাবে এটা পুষিয়ে দিবে, কিভাবে তারা অর্থনীতিকে টেনে তুলবে, কিভাবে মানুষকে তারা ঐক্যবদ্ধ করবে, কিভাবে, তারপরে আমি সেকেন্ড বলেছি কিভাবে জঙ্গিবাদকে মানুষ মোকাবেলা করবে। আবার আরেকটা কথা বলেছি সাথে সাথে আওয়ামী লীগের ফেভারের জন্য কিভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা জঙ্গিদেরকে এত ভালোবাসে, ভালোটা বাসে কিন্তু ধর্মীয় চাহিদার জন্য, কিভাবে বিকল্প পথে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের এই ধর্মীয় চাহিদাটা পূরণ করবে। তারপরে আপনার আরো যেটা বলেছি সেটা হলো আমরা দেখেছি জঙ্গিরা সমাজে বিভেদ তৈরি করে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন এবং আপনার নারীদের কর্ম জিরো বানিয়ে ফেলা বাংলাদেশ সমাজে, বিশেষ করে জামাতের শফিক একাই তো যথেষ্ট বাংলাদেশের নারী 50% জনগণকে আপনার ঘরে বসিয়ে দেওয়ার জন্য। সেগুলো থেকে আওয়ামী লীগের যে আলোর দিশা দেখানো, এই প্রতিটা আপনার নেগেটিভ জিনিসকে মোকাবিলা করে সেদিকে আওয়ামী লীগের কথা কি সেটা বলা। তারপরে হলো আপনার আওয়ামী লীগের পতনের যেটা সবচেয়ে বড় কারণ আমি মনে করি সেটা হলো জামাতের সাথে আওয়ামী লীগের সাংস্কৃতিক কোনো বিভাজন ছিল না, বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক বিভাজন ছিল, সাংস্কৃতিক ভাবে দেখা গেল আওয়ামী লীগ যা জামাতও তা। এখন যদি আওয়ামী লীগের যদি আলাদা সাংস্কৃতিক পরিচয় না থাকে তাহলে তো মানুষ জামাতকেই ভালো মনে করবে, কারণ জামাতের যুক্তিতে জামাতের সংস্কৃতি তো ঠিক আছে,
আওয়ামী লীগের রাজনৈতিক আপনার ন্যারেটিভের পক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ যদি জামাতের সংস্কৃতি প্রদর্শন করে, সেটা তো ঠিক নাই। তাহলে যৌক্তিকভাবে এখানে জামাতে গিয়ে কিভাবে আওয়ামী লীগ জামাতের সাথে বা মৌলবাদীদের সাথে তার সাংস্কৃতিক বিভাজনটা টানবে, সেটা নিয়ে আওয়ামী লীগের বক্তব্য কি হওয়া উচিত। এবং যেই জায়গায় আরো কয়েকটা কথা আছে যেটা সবগুলা আপনি হয়তো পরে প্রশ্ন করতে পারেন। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি যত ভাবি দেখলাম যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি পরাজিত হয়েছে কূটনীতিতে, যেটাকে আওয়ামী লীগের কূটনীতির সবচেয়ে বড় আপনার ধরা হয়েছিল, যে কি বলে শক্তি ধরা হয়েছিল, সেই জায়গায় আওয়ামী লীগ কিন্তু ফেল করেছে। এবং আওয়ামী লীগের 2024-এর পরাজয়টা একটা বড় ধরনের কূটনৈতিক পরাজয়। আওয়ামী লীগের কূটনৈতিক ভাষ্য কি হবে, আমরা সেগুলো কিন্তু কোনো কিছু দেখছি না। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বাইর হয়ে তো সে আবার বেইজ্জত হয়ে নিশ্চয় আবার ঢুকে গেছে। তারপরে এদিকে আলা ভোলা মোমেন সাহেব আছে, কিন্তু মোমেন সাহেব থেকে কি আমরা সেই ধরনের কোনো আমি তো দেখি যে উনি যে শিশু ছিলেন এখনো সেই শিশুই আছেন। তো আওয়ামী লীগের তো আপনার এখন সময় যে আপনার মেধা, প্রজ্ঞা এবং জ্ঞান এগুলোর সমন্বয় করে এই বক্তব্যগুলো মানুষের সাথে তুলে ধরা এবং তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের যেসব দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠে সত্যিকারের সোশ্যাল মিডিয়াটাকে দখল নেওয়া। মূলত এই জিনিসগুলা আওয়ামী লীগের নেতৃত্বের কানে আনার জন্য আমি আজকের পোস্টটা দিয়েছি। আমি আশা করব বারী ভাই, আমি আশা করি যে আপনার বা যারা বর্তমানে আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়া সবচেয়ে আপনার জেনুইন যুদ্ধ করছে, তার মধ্যে আপনি তো সবচেয়ে জেনুইনদের একজন। যেমন জেনুইনদের একজন আমাদের খন্দকার ইসমাইল ভাই বা এরকম অনেকে আছেন, আমি নাম বলে কাউকে ছোট কাউকে বড় করতে চাই না। তাদের মাধ্যমে আমি আশা করি আওয়ামী লীগের শক্তিধর হাত যারা শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তাদের কাছে আমার এই ফেসবুক পোস্টটা পৌঁছে যাবে, এটা আমি আশা করছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বললেন যে গ্রাসরুটের সাথে সম্পর্কটা টেকসই না। আমরা শুধু এটা শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি গ্রাসরুটের সাথে কথা বলেন, আর কোন নেতা ওইভাবে গ্রাসরুটের সাথে সম্পর্কিত সেটা আমাদের মনে হয় নাই। আমরা যখন তাদের অনুষ্ঠানে আনি গ্রাসরুটের ছেলেমেয়েরা যেসব মন্তব্য করে, এটা কিন্তু কোনো শ্রদ্ধার মন্তব্য না, কিন্তু তারা এগুলো পড়েন কিনা তারা জানি না। এটা খুবই আওয়ামী লীগের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা আমি জানি না, এখন তো আওয়ামী লীগ যা হোক, শেখ হাসিনা হোক, জয় হোক, যারাই হোক, তাদেরকে এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং সাহস করে তাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিলেন যে শেখ হাসিনা তো কিছু নীতিমালা বলেছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কাদের হাতে যাবে, তো সেগুলো তো আমরা প্রশংসা করেছিলাম, কিন্তু সেটা কার্যকর কেন করা হচ্ছে না? কার্যকর করা তো দরকার। হ্যাঁ, এবং আপনি কথা বলবেন কিন্তু কথাটা কার্যকর হতে দেখা যাচ্ছে না, এটা তো মানুষের মনে সন্দেহের এবং বিশেষ করে আত্মবিশ্বাসহীনতা তৈরি করে। আওয়ামী লীগের আজকে যে আপনার গ্রাসরুট লেভেলের যে ফোর্সটা, এদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিলে আওয়ামী লীগের কি ভালো হবে না লাভ হবে না ক্ষতি হবে, সেটা আওয়ামী লীগের নেতৃত্বকে ভেবে দেখা দরকার। ইলেকশনটা দেখেন, ইলেকশনটা আপনি ফেসবুকে দেখবেন, নো ভোট ক্যাম্পেইন একটা আছে। আমাদের অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধা আসেন রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি কয়েকদিন আগে তার গ্রামে গিয়েছিলেন। গ্রাম থেকে এসে বললেন, আমাদের সময় তো সমস্যাগুলো ছিল, কিন্তু আমাদের দেয়ালে একটা চিকা ছিল, নানা ক্যাম্পেইন প্রমাণ ছিল। তিনি গ্রামে গিয়ে কোন একটা প্রমাণ পান নাই, কোন একটা দেয়ালে যে এগুলো গ্রামের মানুষের সাথে, যে গ্রামের মানুষ সবকিছু জানে, মোবাইল ফোনের কারণে সবকিছু করতে পারে তারা, কিন্তু কোথায় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে প্র্যাকটিক্যাল অবস্থার সাথে। আচ্ছা, রাজ্জাক ভাইয়ের কথা বলেনি, রাজ্জাকুল হায়দার চৌধুরী বা আপনার অনুষ্ঠানে বোধহয় আরেকজন এসেছিলেন, আমাদের শের ভাই, অমর সেলিম শের। দেখেন এই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ ফলো করে, আওয়ামী লীগ ভালো করবে। ইনারা তো দেখেন, এরা কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। আজকালকে আপনি শেখ হাসিনা একজনকে বা জয় একজনকে মন্ত্রী করে দিবে, এই দুই লোককে কোনোদিন মন্ত্রী করবে না আমি নিশ্চিত। করলে যদি ওনারা আশাও করেন না,
আশাও করে না। হ্যাঁ, যারা আশা করে না আওয়ামী লীগ থেকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এই মানুষগুলোর কথা কিন্তু আওয়ামী লীগের শোনা উচিত। কারণ তারা তাদের কথার মধ্যে একমাত্র আওয়ামী লীগের প্রতিষ্ঠা ছাড়া, বঙ্গবন্ধুর সম্মান ছাড়া, শেখ হাসিনার সম্মান ছাড়া, এবং তারা যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, সেইভাবে তারা একটা ডিগনিটি নিয়ে সমাজে বেঁচে থাকা, সেই সমাজ থেকে বিদায় নেয়, এগুলো হলো এই মানুষগুলোর চাওয়া। এদের চাওয়াকে আওয়ামী লীগের মূল্যায়ন করা উচিত। এবং ওই দেয়ালটা যদি ভেদ করে আপনার যদি ওই জায়গায় আওয়ামী লীগ না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য আপনার রাস্তাটা লম্বা হয়ে যাচ্ছে। যদিও এই সন্ত্রাসবাদের পতন হবে, ইউনুসের পতন হবে, 24-এর জঙ্গি কোয়ালিশনের পতন হবে, কিন্তু আওয়ামী লীগকে তো জায়গাটা দখল করতে হবে। সেই দখল করার জন্য আওয়ামী লীগ যে সচেতন আছে, তৎপর আছে, এইটাকে কিন্তু আওয়ামী লীগকে তাদের নিজেদের আপনার ব্যাপক সমর্থকদের কাছে, তাদের আপনার কি বলবো ডেডিকেটেড কর্মীদের কাছে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য রূপে তুলে ধরতে হবে। এই জায়গায় কিন্তু কোনো ফাঁকি রাখার কোনো সুযোগ নেই। গার্ডিয়ানের একটা রিপোর্ট আপনি খেয়াল করছেন, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের লোকজন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে কথা বললে মনে হয় বিএনপি ইলেকশনে জিতে আসলে তারা মনে করি ফেরত আসতে পারবেন। এটা কি পুরো বাস্তব অবস্থা আছে? তারা কি আওয়ামী লীগের আজকে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন, তারা সবাই মিলে আওয়ামী লীগের চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তারা ভোট ভিক্ষা করছে, আওয়ামী লীগের ভোট ভিক্ষা করছে, কিন্তু আওয়ামী লীগকে ফেরার মতো কোনো কাজ কি তারা করার চেষ্টা করবে? না, করবে না। এখানে প্রসঙ্গত ওই কথাটা বলে নেই, আমরা সাম্প্রতিককালে অনেকগুলো বিদেশি মিডিয়া এসব খবর দেখেছি, আল জাজিরায় দেখেছি, আবার টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে দেখেছি, গার্ডিয়ানে দেখেছি। দেখেন, এগুলোর এক ধরনের গুরুত্ব আছে, কিন্তু সত্যিকারের রাজনৈতিক মাঠ দখলের ক্ষেত্রে এগুলোর কোনো ভূমিকাই নেই। রাজনৈতিক মাঠ হলো রাজনৈতিক বাস্তবতা। আপনি কিভাবে মানুষের সাথে কানেকশন করছে, মানুষকে আওয়ামী লীগ রাস্তায় না নামতে পারুক, আওয়ামী লীগ তো ঘরে ঘরে তাদের কর্মীদের পাঠাতে পারে সংঘবদ্ধভাবে, জামাত যেভাবে পাঠায় যে দেশের আজকে দুরবস্থাটা তুলে ধরার জন্য। হ্যাঁ, সেইটা করলেও একটা কাজ হয়। আপনাকে কিন্তু কাজের মধ্যে থাকতে হবে। আপনি মানে গুটিয়ে থেকে রাজনৈতিক মাঠ দখল করা, আমি যদিও জানি না, মাঠের রাজনীতি কখনো করিনি, কিন্তু আমার কমন সেন্স বলে এটা তো সম্ভব নয়। আর বিশেষ করে বাংলাদেশের মতো মাঠ, যেখানে রাজনৈতিক ক্ষমতা হাতে না থাকলে কোনো কিছু পাওয়া যায় না। আপনার মনে করেন যে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা, এইটা শুধু রাজনৈতিক ক্ষমতা হাতে থাকলে পাওয়া যায়। শেখ হাসিনা সরকারের কিছু বৈশিষ্ট্য ছিল যে দরিদ্র মানুষের জন্য কিছু কাজ করা। আপনি দেখেন, আজকে জামাত আসুক আর তারপরে বিএনপি ক্ষমতা আসুক, যা কিছু রাষ্ট্রের সুযোগ সুবিধা সব বন্টন হবে তাদের সমর্থকদের মধ্যে। হ্যাঁ, বঞ্চিত থাকবে বাংলাদেশের সাধারণ মানুষ। এই অবস্থায় এই বাস্তবতাগুলো বাংলাদেশকে জেনে বুঝে কিন্তু আওয়ামী লীগকে কাজ করতে হবে। এবং আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, আমি তাদেরকে বলবো যে আপনারা অন্তত ব্যক্তি স্বার্থে কাজ করবেন না, কমন সেন্স খরচ করে কাজ করবেন। কেউ কাউকে উপরে তোলে আবার নিচে টেনে তোলে, অর্থাৎ প্রতিটা দেখা যাচ্ছে কোটারি বেসিস হয়ে গেছে। দেখেন, আওয়ামী লীগের ক্ষমতায় আসার এখন পর্যন্ত কোনো নাম নিশানা নাই, কিন্তু কোটারিগুলা কিন্তু সক্রিয়, যে প্রথম সুযোগে যেন আমার কোটারিটা সবচেয়ে মানে ওই কেকের সবচেয়ে বড় স্লাইসটা পায়। এই মানসিকতা তো ভালো না। মানে এইটা তো এখন নেতৃত্বের সাথে যদি যোগাযোগ থাকতো, আমার মনে হয়, বা যোগাযোগ হয়তো আছে আমি জানি না, তো কিন্তু এগুলো তো অ্যাড্রেস করা উচিত। এই জিনিসগুলো, এই সমস্যাগুলো তো থাকা উচিত নয়। আপনি দেখেন কিভাবে জামাত সোশ্যাল মিডিয়ায় কাজ করে, কিভাবে 24-এর জঙ্গি কোয়ালিশন কাজ করেছে। ওদের মধ্যে মারামারি তো আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে, কিন্তু 5 আগস্ট পর্যন্ত তো ওদের মধ্যে একেবারে মানে কঠোর ঐক্য, একজন আরেকজনকে শুধু সামনে ঠেলে দিয়েছে, তাই না? কেউ একটু ভালো করলে তারটাকে পাঁচজন প্রচার করেছে। কিন্তু আওয়ামী লীগ এখন এত বড় দুর্যোগের মধ্যে তারা শুধু ব্যক্তিগত রেষারেষি, হিংসারই চর্চা করছে বলে মনে হয়। মানে খেয়ে আগে চলে গেল, তাকে ওই যে পেছন থেকে টেনে ধরা, তো এইটা ভালো বার্তা নয়। আওয়ামী লীগের নেতৃত্বকে এই জিনিসটা আমি অ্যাড্রেস করতে বলবো সরাসরি। আপনার কথা শুনতে শুনতে সৈকত হাসান লিখেছেন, আওয়ামী লীগ সমর্থন করে সব হারালাম,
যেটা কোনোদিন কল্পনাও করিনি। আমার একটু জানতে ইচ্ছে করে, কোনোদিন কি কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সান্ত্বনাটুকু পাওয়া যাবে? বর্তমান অবস্থায় তো সেটা দেখা যাচ্ছে না। বর্তমান অবস্থায় আওয়ামী লীগ তো সান্ত্বনা হয়তো দিচ্ছে, কিন্তু আসলে সান্ত্বনা দেয়া আর সান্ত্বনা পাওয়া, আপনি আপনি আমাকে সান্ত্বনা দিলেন কিন্তু সেই সান্ত্বনাটা আমি অনুভব করলাম না, তাহলে তো সেটা সান্ত্বনা মানে সেটা ইফেক্টিভ হলো না। কার্যকরভাবে পেতে হলে আওয়ামী লীগকে ওই অনুভূতিগুলা ওই অনুভবগুলা নিয়ে ভাবতে হবে। শাহরিয়ার কবিরের মতো একটা শাহরিয়ার কবির কিছু টাকা পয়সা হয়তো রোজগার করেছে, আমি জানি না, আমি জাস্ট বলছি, মানে আমি ধোয়া তুলসী পাতা হিসাবে বললে হয়তো সে যদি কিছু টাকা রোজগার করে থাকে, একজন বলে না ও যে 10 লাখ টাকা রোজগার করেছে, সেটা অ্যাডজাস্ট করার জন্য বলছি।